দর্শক, অমির রহমান পিয়াল ভাইয়ের একটা লেখা দিয়ে শুরু করি। যদি সাহসের প্রয়োজন হয়, শেখ মুজিব লিখে সার্চ দাও। আপাদমস্তক সাহসে মোরা এক নমুনা পাবে। বাঙালির অধিকার আদায়ে জীবনের অর্ধেক আয়ু অন্তরীণ থাকার সাহস, সবুজ বদ্বীপকে ঝান্ডা বানিয়ে তাতে লাল সূর্যকে বন্দি করার সাহস, আজরাইলকে আশেপাশে রেখে জয় বাংলা বলার সাহস, খুনি স্ট্যান্ড দেখেও নির্ভয়ে মৃত্যুর মুখোমুখি হওয়ার সাহস। ওই জীবনী জানলে জীবনেও সাহসের দুর্ভিক্ষে পড়বে না। দর্শক, ওরা ৭ই মার্চকে মুছে দিতে চায়, কারণ ৭ই মার্চের শক্তি অনেক। ৭ই মার্চ বাঙালির ইতিহাসে শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি একটি আয়না, একটি রাজনৈতিক মানদণ্ড, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ হল ৭ই মার্চ একটি সতর্ক বার্তা। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় কি ঘটে যখন একটি জাতির রায়কে, তাদের অধিকারকে অস্বীকার করা হয়, যখন তার নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়, যখন তার সার্বভৌমত্বকে বাইরের শক্তির হাতে বর্গা দেওয়া হয়, এবং যখন তার ইতিহাসকে বদলে ফেলার চেষ্টা করা হয়। দর্শক, আপনারা জানেন ১৯৭০ সালে নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল, কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী সেই গণরায় মানেনি। ৭১-এর ১লা মার্চ তারা জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে, অর্থাৎ ভোট ছিল কিন্তু ক্ষমতা ছিল না, জনগণের রায় ছিল কিন্তু জনগণের অধিকার ছিল না। পাকিস্তানের এই রাজনৈতিক অস্বীকৃতি, এই অপরাধী শেষ পর্যন্ত ৭ই মার্চ, ২৫শে মার্চ এবং পরে মুক্তিযুদ্ধের দিকে দেশকে ঠেলে দেয়। পাকিস্তান নামক রাষ্ট্রটির পতন হয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। বঙ্গবন্ধু ৭ই মার্চ রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন তা শুধু তৎকালীন একটি রাজনৈতিক সংকটের জবাব ছিল না, এটি ভবিষ্যতে বাংলাদেশকে বুঝবারও চাবিকাঠি। তিনি বলেছিলেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তিনি আরো বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে সবকিছু। এবং তিনি তার সেই অমর বাক্যে জাতির সামনে সংগ্রামের দিক নির্দেশনা স্পষ্ট করে দেন। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা জানেন, এই ভাষণের পর কার্যত পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধুর নির্দেশে চলতে শুরু করে। কাগজে কলমে পাকিস্তানি রাষ্ট্রের কর্তৃত্ব থাকলেও নৈতিক, রাজনৈতিক এবং জনসমর্থনের কর্তৃত্ব পুরোপুরি চলে যায় বঙ্গবন্ধুর হাতে। এখানেই আজকের বাংলাদেশের সঙ্গে ১৯৭১-এর প্রথম বড় মিলটি বা প্রথম বড় সমান্তরাল বা প্যারালালটি আমরা দেখতে পাই। ১৯৭১ সালে নির্বাচনে জয়ী দল আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছিল। আর আজ স্বাধীনতার নেতৃত্ব দানকারী সেই আওয়ামী লীগকে আবার রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ২০২৫ সালের মে মাসে ইউনূস সরকার আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে, পরে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে, ফলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। দেশের অর্ধেক জনগোষ্ঠী আর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং তারা তাদের নেতৃত্বকে বেছে নিতে পারেনি। দর্শক, এটি আপনারা সবাই জানেন। আপনারা জানেন যে বাংলাদেশের অর্ধেকেরও বেশি মানুষ, বলবো আমি, যাদের সাংবিধানিক অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে, এরপরও একটা সম্পূর্ণ সাজানো নির্বাচন এবং একটা সান্ধ্যকালীন ভোট চুরির আয়োজন এবং ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটি পাতানো ক্ষমতার হাত বদল করা হয়েছে। অর্থাৎ ১৯৭১-এ যেমন বিজয়ী শক্তিকে অকার্যকর করার চেষ্টা করা হয়েছিল, আজকেও তেমনি ভাবে যেই শক্তিটি বিজয় অর্জন করতে পারত সেই আওয়ামী লীগকে, সেই স্বাধীনতার রাজনৈতিক ধারাকেই অদৃশ্য করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় বড় সমান্তরালটি, যেটি ১৯৭১-এর ৭ই মার্চের সাথে আজকের ৭ই মার্চের, সেটি হচ্ছে সার্বভৌমত্বের প্রশ্নে। দর্শক, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানের, মানে আমাদের ভাগ্য নির্ধারিত হচ্ছিল ইসলামাবাদ, ওয়াশিংটন এবং বৈশ্বিক শক্তির কূটনৈতিক হিসাব নিকাশের খেলায়। মার্কিন প্রশাসনের ভূমিকা সেই সময় ছিল আমাদের স্বাধীনতার সম্পূর্ণ বিপক্ষে, আপনারা সেটি সবাই জানেন।
মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাড তার বিখ্যাত ডিসেন্ট বার্তায় পূর্ব পাকিস্তানের পরিস্থিতিকে এমন এক সহিংস দমন নীতি হিসেবে বর্ণনা করেছিলেন যেখানে জেনোসাইড ইজ অ্যাপ্লিকেবল বলেও তিনি কিন্তু সতর্ক করেছিলেন। তবুও নিক্সন কিসিঞ্জার প্রশাসন ইয়াহিয়া খানের শাসনের সঙ্গে সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখাকেই অগ্রাধিকার দিয়েছিলেন এবং মার্কিনী সরকারি নথির ইতিহাস থেকেও দেখা যায় যে নিক্সন এবং কিসিঞ্জার পাকিস্তানকে চীনের সাথে যে একটা সম্পর্ক রাখার কূটনৈতিক সেতু হিসেবে দেখছিলেন এবং সেই কৌশলগত সম্পর্ক রক্ষাই ছিল কিন্তু এই যে পাকিস্তানের সেই সময়কার আমেরিকার সেই সময় যে পাকিস্তান তোষণ নীতি সেইটার কেন্দ্রে। অর্থাৎ ১৯৭১ সালে বাঙালির সামনে প্রশ্ন ছিল, আমাদের ভাগ্য কি আমরা নির্ধারণ করব নাকি বাইরের শক্তি নির্ধারণ করবে? আজ আবারও কিন্তু সেই প্রশ্নই উঠছে, কিন্তু একটু সামান্য অন্যভাবে দর্শক। গত ১৮ মাসে ইউনূস সরকারের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গোপন সমঝোতা এনডিএ, বাণিজ্য এবং কৌশলগত বোঝাপড়া, বিতর্কিত রাখাইন করিডোর এবং নিরাপত্তা কাঠামো যেগুলো আমরা নিয়ে যেই প্রশ্নগুলো উঠছে এবং যেই অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখেছি, সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই যে সিদ্ধান্তগুলো হয়েছে সব এনডিএ নিয়ে বা রাখাইন করিডোর নিয়ে যে বোঝাপড়া সেই সিদ্ধান্তগুলো হয়েছে কিন্তু সম্পূর্ণ গোপনে, কোন রকমের জন আলোচনা, সংসদীয় জবাবদিহিতা বা কোন ধরনের জাতীয় ঐক্যমত্য ছাড়া। তো সম্পূর্ণ গোপনীয়তার সাথে একেবারে নিচ্ছিদ্র গোপন ভাবে এই জিনিসগুলো কিন্তু করেছে ইউনূস সরকার। এরপরে আমরা কি দেখলাম, ইউনূস সরকার পতনের পর আমরা মনে করলাম যে নতুন যে সরকার এসেছে সে হয়তো কিছু চেঞ্জ করবে, এগুলোকে করলো না। এর সঙ্গে আমরা কি দেখলাম, বরঞ্চ আমরা দেখলাম যে খলিলুর রহমান যিনি ইউনূস সরকারের সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী হলেন। তখন কিন্তু আরো সন্দেহ ঘনীভূত হলো যে গোপনে দেশ বেচার যে ধারাবাহিকতা সেটা কিন্তু কোনোভাবেই ভাঙেনি, শুধু সরকার বদলেছে এবং এই যে দেশ বেচা প্রকল্প সেটি এখনো চলমান। তৃতীয় যেই প্যারালালটি ১৯৭১ সালের সাথে আজকের সময়ের, সেটি হচ্ছে রাষ্ট্র কাঠামো এবং সাংবিধানিক প্রশ্নে দর্শক। ১৯৭১ সালে পাকিস্তান রাষ্ট্র বাঙালির গণরায় মেনে না নিয়ে একটা জোরপূর্বক একটা রাষ্ট্র কাঠামো, যেটা তাদের একটা ভিশন ছিল, সেইটিকে তারা ধরে রাখতে চেয়েছিল। আমরা ইউনূস সরকারকেও কি দেখলাম যে নির্বাচনের আগে জুলাই সনদের নামে একটা নতুন রাষ্ট্র প্রকল্প বাংলাদেশের ঘাড়ের ওপর চাপিয়ে দিতে চেয়েছিলেন উনি। তো এই জুলাই সনদের উদ্দেশ্য ছিল রাষ্ট্রের খোলনলচে বদলে ফেলা, সংবিধান বদলে দেওয়া, তাদের নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা, ইতিহাসকে বদলে দেওয়া এবং সর্বোপরি রাজাকার এনসিপি মানে ৭১ বিরোধী যে বাংলাদেশ রাষ্ট্রবিরোধী যে শক্তিটি, সেটিকে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতাশালী করা। এই লক্ষ্যে আপনারা সবাই জানেন যে একটা হাস্যকর রকমের গণভোটও তারা আয়োজন করেছিল। এখন এই জায়গাতেই কিন্তু দর্শক ইউনূস শাসনের যে স্বৈরতান্ত্রিক চেহারা, এরা তো সবসময় আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বলে, অথচ তাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক চরিত্রটা সেটা কিন্তু আরো স্পষ্ট হয়। কারণ তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, কিন্তু তার এই অন্তর্বর্তী সরকারই কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এবং নির্বাচন পেছানো নিয়ে কত ধরনের বিতর্ক তৈরি করেছে সেগুলো এই ১৭ মাসে নিশ্চয়ই আপনারা ভুলে যাননি দর্শক। এবং একটা ষড়যন্ত্রের জুলাই সনদকে নতুন বাংলাদেশের জন্ম সনদ বলে আমাদের ঘাড়ে কিন্তু তারা চাপিয়ে দেওয়ার একটা অপচেষ্টা করেছে। এবার চতুর্থ সমান্তরালটি কি, চতুর্থ মিলটি ৭১-এর সাথে এখনকার, সেটি হচ্ছে ইতিহাসের প্রশ্নে। ১৯৭১ সালে পাকিস্তান বাঙালির জাতীয় পরিচয়কে অস্বীকার করেছিল। আজ সমালোচকদের মতে বাংলাদেশ তার মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মপরিচয় থেকে সরে একটা নতুন বাংলাদেশ বানানোর নামে ১৯৭১-এর যে বুনিয়াদ সেটাকেই দুর্বল করার চেষ্টা করেছে ইউনূস গত ১৭ মাস ধরে। এখন সেই চেষ্টা এখনো বলবৎ। জামাতে ইসলামী, যেই দল ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল, তাদের ক্ষমতায়ন করে তাদেরকে একেবারে রাজনীতির কেন্দ্রে উঠিয়ে আনা হয়েছে দর্শক। আর আওয়ামী লীগ, যেই দল স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, তাকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে প্রতীকী উল্টে যাওয়াটা, এই যে রাজনীতিটাকে সম্পূর্ণভাবে উল্টে যাওয়া,
এইটাই আজকে মানুষের কাছে সবচাইতে বেশি উদ্বেগজনক, দর্শক। কারণ আমরা আজকে কোন ধরনের বাংলাদেশে আছি সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট হয়। পঞ্চম সমান্তরালটি হচ্ছে প্যারালালটি হচ্ছে অর্থনীতি এবং দুর্নীতির প্রশ্নে। ১৯৭১ এর আগে পূর্ব পাকিস্তানের মানুষের সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি ছিল অর্থনৈতিক বৈষম্য। আ পশ্চিম পাকিস্তানের হাতে পূর্ব পাকিস্তানের সম্পদ লুণ্ঠন এবং রাজনৈতিক বঞ্চনা। আজকে বাংলাদেশে সকলেই বলছেন যে শাসক বদলেছে কিন্তু লুটপাট, প্রভাব বাণিজ্য, চাঁদাবাজি এবং অস্বচ্ছতার সংস্কৃতিকে কিছুমাত্র বদলেছে? না দর্শক, বদলায়নি। শুধু সেটার কেন্দ্র বদলেছে এবং অর্থনীতি নিয়ে যে উদ্বেগ সেটাও কিন্তু চরমে উঠেছে। আরেকটা সমান্তরাল দেখা যায় দর্শক ৭১ এর সাথে এখনকার সময়ে, সেটা হচ্ছে নির্যাতনের চরিত্রে। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের দোসররা, এই যে রাজাকার আলবদররা পরিকল্পিতভাবে আঘাত করেছিল ৩ টি শক্তির ওপর। আওয়ামী লীগের নেতৃত্ব, সমর্থক, বাঙালি বুদ্ধিজীবী সমাজ এবং হিন্দু সম্প্রদায়ের ওপর। এবং আরেকটি বড় আক্রমণের কেন্দ্র ছিল নারীরা। কারণ তারা জানত একটি জাতিকে দমাতে হলে তার রাজনৈতিক নেতৃত্বকে ধ্বংস করতে হবে, তার চিন্তার মানুষদের হত্যা করতে হবে এবং তার সংখ্যালঘুদেরকে, নারীদেরকে আতঙ্কিত করতে হবে। সেই কারণে অপারেশন সার্চলাইট শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জগন্নাথ হল থেকে, শিক্ষক ছাত্রদের হত্যার মধ্যে দিয়ে। ১৯৭১ সালের সেই গণহত্যায় আমরা সবাই জানি ৩০ লক্ষ মানুষ শহীদ হয়, ৪ লক্ষ মা বোন ধর্ষিত হয় এবং হিন্দু সম্প্রদায়, এদেশের হিন্দু সম্প্রদায় এবং সংখ্যালঘু সম্প্রদায় বিশেষভাবে টার্গেট হিসেবে বা লক্ষ্যবস্তুতে পরিণত হয় পাকিস্তানি এই এই হন্তারকদের। আজ ইতিহাসের সেই ছায়া আবার অন্য আরেকটা রূপে ফিরে এসেছে বলেই কিন্তু আমাদের মনে হচ্ছে দর্শক। কারণ সময় বদলে গেছে, অনেকগুলো বছর পার হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ করে আবার লক্ষ্যবস্তুগুলো কিন্তু সব ওই একই হচ্ছে। আজকে আপনারা দেখুন যে ঠিক দেখা যাচ্ছে যে ৭১ এর মতো আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, শিক্ষক, সাংবাদিক, গবেষক, বুদ্ধিজীবী, শিল্পী, অভিনেতা, অভিনেত্রী এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে যে এই দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং ঘৃণাজনিত অপরাধের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। নারী ধর্ষণ, নারী নির্যাতন কিভাবে বেড়েছে সেটাও আপনারা জানেন। গেল ১৮ মাসের লুটতরাজ, আগুন দেওয়া, এগুলোকে পিটিয়ে মারা, এগুলোকে একটা রাজনৈতিক কালচারের রূপ দেওয়া হয়েছে দর্শক। শুধু তাই নয়, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, মানুষকে পিটিয়ে পিটিয়ে মারা, এগুলোকে দায় মুক্তি দেওয়া হয়েছে। আর রাষ্ট্র যখন দায় মুক্তি দেয়, তার মানে হলো দর্শক যে রাষ্ট্র এই অপরাধগুলোকে আসলে সমর্থন করে। তো দর্শক, যদিও ১৯৭১ সালের যে গণহত্যা এবং নির্যাতন সেটি ছিল রাষ্ট্র পরিচালিত এবং সুপরিকল্পিতভাবে একটা সামরিক হত্যাযজ্ঞ, এবং তার সাথে যোগ দিয়েছিল রাজাকার এবং আলবদররা। কিন্তু যে ইতিহাসের যে ভয়ঙ্কর শিক্ষাটি আমরা জানি সেটি হলো, যখন একটি দেশের রাজনীতি থেকে একটা বড় রাজনৈতিক শক্তিকে মুছে ফেলার চেষ্টা করা হয়, যখন বুদ্ধিজীবী, নারী এবং সংখ্যালঘুরা আতঙ্কে বসবাস করতে থাকে, তখন কিন্তু সেই সমাজের ভিত কেঁপে ওঠে। এবং যেইভাবে বুদ্ধিজীবী, নারী, সংখ্যালঘু এবং একটা দেশের একটা অর্ধেকের বেশি সংখ্যক মানুষেরকে ভোটাধিকার, তাদের রাজনৈতিক অধিকারকে যেভাবে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে দর্শক, তা থেকে এই ৭১ সালের সেই প্যারালালটি আমাদের সামনে আরেকবার উঠে আসে। তো দর্শক, এই সব মিলিয়েই ৭ই মার্চ আবার নতুন করে আমাদের জন্য প্রাসঙ্গিক। কারণ ৭ই মার্চের মূল শিক্ষা কি দর্শক? ৭ই মার্চের মূল শিক্ষা একটাই: জনগণের রায়কে অস্বীকার করে রাষ্ট্র টেকে না। আর এই কারণেই কিন্তু এরা এত ডেসপারেটলি চায় ৭ই মার্চকে মুছে দিতে, যাতে ৭ই মার্চের ভাষণ কোথাও না বাজে। কারণ এই ৭ই মার্চের ভাষণের শক্তি অনেক। আর এখানে এসে দর্শক, ইতিহাসের আরেকটি খুব ইন্টারেস্টিং সত্য আমাদের সামনে দাঁড়িয়ে যায়। সেটি হচ্ছে, বঙ্গবন্ধু নেই, কিন্তু বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজও বেঁচে আছেন।
এবং আপনারা যদি বাংলাদেশের ইতিহাসের নির্মমতাকে বিবেচনা করেন, তাহলে বুঝবেন যে এটা কত বড় একটি বিস্ময়। যেই পরিবারটিকে ১৯৭৫ সালে এক রাতে প্রায় পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, সেই পরিবারেরই বড় কন্যা, বঙ্গবন্ধুর বড় কন্যা আজও বেঁচে আছেন, কথা বলছেন, আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। বঙ্গবন্ধু এই দেশে জন্ম নিয়েছিলেন, এটি ছিল আমাদের ১ম সৌভাগ্য। এবং শেখ হাসিনা এখনো আছেন এবং আমাদেরকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছেন, সেইটি আমাদের ২য় সৌভাগ্য। কারণ দর্শক, ইতিহাস কখনো, কখনো নিজের মানুষকে বাঁচিয়ে রাখে। শেখ হাসিনা এই ইতিহাসেরই কিন্তু জীবন্ত রূপ। তিনি শুধু বঙ্গবন্ধুর উত্তরাধিকার বহন করেন না, তিনি সেই রাজনৈতিক ধারার প্রতীক, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং পরবর্তীকালে বহু সংকট থেকে বারবার বাংলাদেশ ফিরে এসেছে। আজ যখন আওয়ামী লীগ নিষিদ্ধ, যখন মুক্তিযুদ্ধের শক্তিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তখনও কিন্তু শেখ হাসিনা কথা বলছেন। তিনি মানুষকে মনে করিয়ে দিচ্ছেন, বাংলাদেশ কোনো দুর্ঘটনায় জন্ম নেয়নি। এই দেশ এসেছে রক্তের বিনিময়ে, সংগ্রামের মধ্যে দিয়ে। ১৯৭১ সালে বাঙালি, আপনি, আমি, আমাদের পিতা-মাতারা বঙ্গবন্ধুর উপর আস্থা রেখেছিল। আর সেই আস্থাই একটি জাতিকে স্বাধীন করেছিল। আজও মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটি কিন্তু সেইটি রয়ে গেছে এবং এখানেই আশা আছে। কারণ যদি ১৯৭১ এর গণহত্যা, আন্তর্জাতিক ষড়যন্ত্র, মার্কিন পাকিস্তানি কূটনৈতিক আঁতাত, সামরিক দমন এইসবের মধ্য দিয়েও বাঙালি জাতি জয়ী হতে পারে, তাহলে আজকের ষড়যন্ত্র, নিষেধাজ্ঞা, রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং, সাংবিধানিক চালাকি কিংবা বিদেশি প্রভাবের জালও আমাদের পক্ষে ভাঙা সম্ভব। ৭ই মার্চ তাই শুধু অতীতের ভাষণ নয়, এটা বর্তমানেরও ডাক। এটি আমাদের মনে করিয়ে দেয়, বাংলাদেশকে পাকিস্তানের ছায়ায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে কোনো চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। বাংলাদেশকে তার মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রকল্প শেষ পর্যন্ত ভেঙে পড়বে। আর জনগণের শক্তিকে বাদ দিয়ে, জনগণের ইতিহাসকে অস্বীকার করে, জনগণের দলকে নিষিদ্ধ করে কোনো স্থায়ী রাষ্ট্র কাঠামো গড়া যায় না। এইজন্যই ৭ই মার্চ আজও জীবিত, এইজন্যই আমাদের আশা এখনো জীবিত। আর এইজন্যই বহু মানুষের চোখে শেখ হাসিনা এখনো শুধু একজন নেতা নন, তিনি প্রতিরোধের ধারাবাহিকতা। তিনি আমাদের স্মৃতির রক্ষক এবং পরাজয় মানতে অস্বীকার করা বাংলাদেশের এক জীবন্ত প্রতীক। জয় বাংলা।